আসসালামু আলাইকুম সবাইকে। আমি আকরাম হোসেন। আজকে তোমাদের এসএসসি বুলেট কোর্সের ইনফিনিটি সিরিজ বা অসীম ধারার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার ওয়ান শট ক্লাস আমি নিতে যাচ্ছি। আশা করি এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের যত ধরনের এমসিকিউ এবং সিকিউ প্রবলেম আছে সব সমাধান করার চেষ্টা করব। এন্ড এই ক্লাসটা করলে আশা করি যে তুমি পরীক্ষায় যে কোনো ধরনের এমসিকিউ বা সিকিউ আসলে ওইটা অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথমে যে জিনিসটা আসে ওটা হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটা হচ্ছে কি, তো দেখো আমি লেখা আছে প্রত্যেকটা রাশি তার পূর্বের রাশির সাথে কিভাবে সম্পর্কিত, এটাকে হচ্ছে অনুক্রম বলে। মানে আমরা এই অনুক্রম দ্বারা জানতে পারি যে প্রত্যেকটা রাশি তার আগের রাশির সাথে কিভাবে সম্পর্কিত। যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি লিখি 1, তারপর লিখলাম কত 4, তারপর হচ্ছে 9, তারপর 16, তারপর হচ্ছে 25। দেখো এই প্রত্যেকটা রাশির মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা প্রত্যেকটা রাশি তার পূর্বের রাশির সাথে কিভাবে সম্পর্কিত এই জিনিসটা জানাটাই হচ্ছে অনুক্রম। যেমন আমরা এই যে 1 কে লিখতে পারি 1 স্কয়ার, 4 কে লিখতে পারি 2 স্কয়ার, এবং 9 কে লিখতে পারি 3 স্কয়ার, আর 16 কে লিখতে পারি 4 স্কয়ার, 25 কে 5 স্কয়ার। দেখো প্রত্যেকটা রাশি স্কয়ার আকারে সম্পর্কিত। তো এই অনুক্রমটা আমরা যদি সাধারণ পদ বের করতে চাই তাহলে আমার অনুক্রমটা সাধারণ পদ হবে n স্কয়ার। মানে প্রত্যেকটা রাশি হচ্ছে এই n স্কয়ার সম্পর্কটা মেইনটেইন করে চলে। দেখো এবার হচ্ছে এই সাধারণ পদ থেকে আমি যদি 10 নম্বর পদ বের করতে বলি তাহলে আমার কি হবে, জাস্ট n এর জায়গায় বসাই দেব কত 10, তাহলে হচ্ছে আমার 10 স্কয়ার। যদি 20 তম পদ বের করতে বলে অনুক্রমে তাহলে হচ্ছে কি 20 স্কয়ার। এবার দেখো অনুক্রমের প্রত্যেকটা পদের পরে কি হয়, কমা হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে অনুক্রমের প্রত্যেকটা পদের পরেই আমার কমা হবে। তো আশা করি অনুক্রম জিনিসটা বুঝতে পারছো। আর দুটো एग्जांपल আছে, চলো আমরা एग्जांपलগুলো দেখি। ফার্স্টে দেখো এখানে একটা অনুক্রম দিয়েছে, আমাকে বলছে যে ওই অনুক্রমের একটা সাধারণ পদ বের করো। দেখো আগের স্লাইডে দেখো যে আমার অনুক্রমের এই অনুক্রমটা সাধারণ পদ ছিল কি n স্কয়ার। ঠিক সেম ভাবে এরপরে যে অনুক্রমটা দেওয়া আছে ওটার একটা সাধারণ পদ বের করতে বলছে। তো আমি জাস্ট লিখি, প্রথম পদটা আমাদের দেওয়া আছে কত, প্রথম পদ দেওয়া আছে হাফ। আর অবশ্যই চিহ্নটা হিসেবে দেখো প্রথম পদের চিহ্ন হচ্ছে পজিটিভ, তো আর দ্বিতীয় পদের চিহ্নটা হচ্ছে কি, দ্বিতীয় পদ কত দেওয়া আছে কত -2/3। দেখো আমাকে বলছে এটা একটা সাধারণ পদ বের করতে, কিন্তু দেখো প্রথম পদে হচ্ছে আমার পজিটিভ আর দ্বিতীয় পদে হচ্ছে আমার কি নেগেটিভ। এবার দেখো এই সম্পর্কটা আমরা কিভাবে আনতে পারি যে প্রথম পদ আমার পজিটিভ দ্বিতীয় পদটা হচ্ছে নেগেটিভ। এই সম্পর্কটা সবসময় আমরা আনতে পারি। দেখো আমি একটু এই পাশে লিখলাম, আমি যদি -1n নেই, এবার দেখো n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে আমার প্রথম, যদি n এর ভ্যালু 1 বসাই তাহলে আমার এটা আসছে কি আলটিমেটলি মাইনাসে আসছে, কিন্তু আমার প্রথম পদটা হচ্ছে কি পজিটিভ। তো আমি প্রথম পদটা পজিটিভ করার জন্য আমি কি করতে পারি বলো তো, আমি যদি এর সাথে +1 করে দিই, দেখো এবার যদি n এর ভ্যালু 1 বসাও তাহলে আমার আসছে কি n এর ভ্যালু 1 বসালে আসছে -1n + 1, মানে 1 + 1, দ্যাট মিন্স হচ্ছে কত -1 স্কয়ার। আর আমরা সবাই জানি -1 স্কয়ার = কত +1, তাহলে আমি প্লাস চিহ্নটা নিয়ে আসতে পারছি। তো এই যে চিহ্নের জন্য আমি এখানে কি বসাবো, চিহ্নের জন্য আমরা জাস্ট বসাবো -1n + 1। দেখো প্রথম পদ তাই হচ্ছে n এর ভ্যালু কত 1, 1 + 1 + 1 = কত 2, তো -1 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি -1 স্কয়ার = +1 চলে আসছে। আর একটা জিনিস দেখো আমার প্রথম পদ উপরে কত 1, তো আমরা এটা লিখতে পারি n। এবার দেখো দ্বিতীয় পদ নিচে হচ্ছে কত, দ্বিতীয় পদ তাই এর ভ্যালু হচ্ছে কত 2। আর এবার নিচে দেখো প্রথমে হচ্ছে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত 2, তো আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি n + 1 বা 1 + 2। আচ্ছা এই জিনিসটা একটু মুছে লিখতেছি। দেখো চিহ্নের জন্য আমরা কি করলাম, -1n + 1 লিখলাম। আর এই উপরে দেখো কত প্রথম পদ তাই এখানে কত 1, আর নিচে কি, নিচে হচ্ছে 2, 2 আমরা কি লিখতে পারি 1 + 1। আবার দ্বিতীয় পদেরটা দেখো, দ্বিতীয় পদের চিহ্নের জন্য আমরা কি লিখবো -1n, যেহেতু দ্বিতীয় পদ তাই n এর ভ্যালু কত হবে 2 প্লাস হচ্ছে 1, আলটিমেটলি তখন এখান থেকে কি চলে আসবে মাইনাস চলে আসবে। আর দ্বিতীয় পদ তাই হচ্ছে 2, আর নিচে কত 2 + 1। দেখো তাহলে আমি বুঝতে পারতেছি আমার যে সাধারণ পদটা হবে, আমার সাধারণ পদ হবে কি হবে, চিহ্নের জন্য আসবে -1n + 1
এটা হচ্ছে আমার চিহ্নের জন্য। আর উপরে প্রথম পদ হলে বসে কত 1, দ্বিতীয় পদ হলে 2 বসে, তো n তম পদ হলে কত বসবে n বসবে। আর নিচে কি বসে, নিচে বসে হচ্ছে যদি হচ্ছে প্রথম পদ হয় তাহলে বসে 2, দ্বিতীয় পদ হলে 3 বসে, তো আমরা এটা লিখব n তম পদ হলে তাহলে বসবে কি n প্লাস 1। এটি হচ্ছে আমার সাধারণ পদ, এইটা হচ্ছে আমার সাধারণ পদ। এখন যদি আমাকে 10তম পদ বের করতে বলে আমি 10তম পদ বের করতে পারবো, 4তম পদ বের করলে 4তম পদ বের করতে পারবো, 5তম পদ বের করতে পারবো, 5তম পদ বের করতে পারবো। দেখো আমি 4তম পদটা বের করে দেখাচ্ছি। তাহলে আমার চতুর্থ পদ কি আসবে, চতুর্থ পদ ইকুয়াল টু দেখো -1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত 4, কারণ আমার 4তম পদ বলছে, তাহলে হচ্ছে 4 + 1। আর 4তম পদটা n এর ভ্যালু কত 4, আর নিচে হচ্ছে 4 + 1, তাহলে হচ্ছে কত 5। এবার দেখো -1 টু দি পাওয়ার 4 + 1 মানে কত 5, তো মাইনাসের উপর পাওয়ারটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে হচ্ছে আমি কি পাবো একটা মাইনাস পাবো সামনে। যদি মাইনাসের উপর পাওয়ার পজিটিভ হয় তখন আমরা প্লাস পাই, যদি নেগেটিভ হয় তখন আমরা মাইনাস পাই। আর কত উপরে কত হচ্ছে 4, নিচে হচ্ছে কত 5। দেখো আমার চতুর্থ পদটা -4/5, দেখছো মিলে গেছে। তাহলে অনুক্রমে সাধারণ পদ জানা থাকলে আমরা যে কোনো পদ বের করতে পারবো। আশা করি জিনিসটা বুঝছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমার একটা সাধারণ পদ দেওয়া আছে, আগে আমার অনুক্রম দেওয়া ছিল, ওখান থেকে সাধারণ পদ বের করতে বলছে। এবার আমার কাছে অনুক্রমটা সাধারণ পদ দেওয়া আছে, ওইখান থেকে আমার হচ্ছে কি অনুক্রমটা বের করতে বলছে। তো আমি প্রথম পদ কি হবে, তাহলে প্রথম পদ ইকুয়ালস টু জাস্ট আমি প্রথম পদে n এর ভ্যালু কত বসাবো 1 বসাবো, দ্বিতীয় পদে 2 বসাবো, তৃতীয় পদে 3 বসাবো। আচ্ছা তাহলে হচ্ছে কত আসবে 1 প্লাস -1 টু দি পাওয়ার n এর জায়গায় এখন কত বসাবো, প্রথম পদ তাই 1 বসাবো। তো দেখো -1 এর উপরে পাওয়ারটা কি পজিটিভ না নেগেটিভ, সরি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, অবশ্যই হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমার এখানে কি আসবে মাইনাস আসবে, তাহলে 1 - 1 তার মানে কত আলটিমেটলি 0। তাহলে আমি প্রথম পদটা আমি পেয়ে গেলাম। এবার দেখো দ্বিতীয় পদ 1 প্লাস -1 টু দি পাওয়ার কত, দ্বিতীয় পদটা এর ভ্যালু কত বলবে 2। এবার দেখো -1 এর উপরে পাওয়ারটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই হচ্ছে জোড় সংখ্যা, তাই এটা কি হবে +1 আসবে, তাহলে 1 + 1 তার ভ্যালু কত 2। আবার আমি যদি এরকম ভাবে সেম ভাবে তৃতীয় পদটা বের করি, দেখো তৃতীয় পদ বের করতেছি, তাহলে কি আসবে, সরি তৃতীয় পদ 1 প্লাস -1 টু দি পাওয়ার 3। তো দেখো -1 এর উপরে পাওয়ারটা হচ্ছে কি জোড় না বিজোড়, বিজোড়, তাই হচ্ছে -1 আসবে। তো 1 - 1 তার মানে কত ভ্যালুটা 0। আবার চতুর্থ পদ বের করলে এরকম ভাবে আমি কত পাবো 2 পাবো। তাহলে আমার ফাইনাল অনুক্রমটা দাঁড়াচ্ছে, আমার অনুক্রমটা কি দাঁড়াচ্ছে, অনুক্রমটা দাঁড়াচ্ছে আমার হচ্ছে প্রথম পদটা কত আসছে আমার 0, দ্বিতীয় পদটা কত আসতেছে 2, আবার তৃতীয় পদটা কত আসতেছে 0, আবার চতুর্থ পদটা কত আসবে 2, এরকম ভাবে আমার চলতেই থাকবে। এটা হচ্ছে আমার এই অনুক্রম। তো আমরা সাধারণ পদ থেকে কিভাবে অনুক্রম বের করতে হয় তা দেখে গেলাম। চলো এবার আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাই। দেখো এর আগে আমরা শিখছি অনুক্রম জিনিসটা কি, এবার আমরা শিখবো ধারা জিনিসটা কি। দেখো আগে আমাদের যে ছিল অনুক্রম, একটা অনুক্রম লিখে 1, তারপর হচ্ছে কত লিখতাম 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে কত 16। দেখো অনুক্রমের মাঝখানে কি থাকতো, সবসময় কমা থাকতো। এই অনুক্রমটাকে যখন হচ্ছে আমরা মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করব, বা প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে লিখবো, ওইটাকে হচ্ছে ধারা বলে। যেমন আমি যদি একটা ধারা লিখতে চাই 1 + 4 + 9 + 16, এটা একটা আমার কি হয়ে গেল ধারা, আর এটা হচ্ছে আমার একটা কি অনুক্রম। তাহলে দেখো অনুক্রমে আর ধারার মধ্যে পার্থক্য কি, অনুক্রমের পদগুলোর মাঝখানে কি থাকবে কমা থাকবে, আর ধারার হচ্ছে কি ধারার পদগুলোর মাঝখানে আমার কি থাকবে চিহ্ন থাকবে, চিহ্ন হয় প্লাস অথবা কি মাইনাস। তাহলে অনুক্রম কি, যখন আমরা একটা ধারা কি একটা অনুক্রমকে যখন হচ্ছে আমরা প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করব, ওইটাই হচ্ছে আমরা একটা ধারা। তাহলে অনুক্রমের পদগুলোর মাঝখানে কি থাকবে কমা থাকবে, আর ধারার পদগুলোর মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো এই ধারাটা যে বুঝলাম, এই ধারার মধ্যে আমার কয় ধরনের ধারা আছে আমরা দেখি। আমি বলছি ধারাটা হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। থেকে শুরু করি সমান্তর
ধারা, আর এটা হচ্ছে গুণোত্তর ধারা। হ্যাঁ, দেখো সমান্তর ধারা কি? যে সমান্তর ধারা মানে হচ্ছে প্রত্যেকটা পদ সমান অন্তর মেনটেন করে চলবে। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে 2, তো ধারা লিখতেছি 2 4 6 প্লাস হচ্ছে 8। দেখো প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্য দেখো, 2 আর 4 পার্থক্য 2, 4 আর 6 পার্থক্য 2, 6 আর 8 এর পার্থক্য 2। দেখো প্রত্যেকটা পদ কত সমান পার্থক্য মেনটেন করে চলতেছে, এটাই হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারা হচ্ছে, যদি বলে আমার সমান্তর ধারা প্রথম পদকে আমরা হচ্ছে a দিয়ে প্রকাশ করি, প্রথম পদ a, আর সাধারণ যে অন্তর, সাধারণ অন্তরকে d দিয়ে প্রকাশ করি, সাধারণ অন্তর d। এই দুইটা জিনিস জানা থাকলে আমরা যে কোনো পদ বের করতে পারি। যেমন হচ্ছে তাহলে n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে n তম পদ ইকুয়াল টু হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি হচ্ছে এই ধারাটার হচ্ছে আমাকে 20 তম পদ বের করতে বলে, তাহলে দেখো এই ধারাটার প্রথম পদ কত 2, তো আমরা 2 বসাবো, প্লাস কততম পদ বের করতে বলছে 20 তম পদ, তাহলে n এর ধারাটা কত 20, 20 মাইনাস 1 কত হচ্ছে 19। তাহলে হচ্ছে একবার লিখতেছি 19 ইনটু ডি, ডি হচ্ছে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর এখানে কত দেখো, সাধারণ অন্তর এখানে 2 করে বাড়তেছে, তার মানে 2, এখান থেকে আমার কত আসবে 40। তাহলে এই ধারাটা 20 তম পদ আমি কত পেয়ে গেলাম 40 পেয়ে গেলাম। তাহলে আশা করি বুঝতে পারছো সমান্তর ধারা কি। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা হচ্ছে কি যে এখানে প্রত্যেকটা পদ সমান অনুপাত মেনটেন করে চলবে, বা সমান অনুপাত মেনটেন করে হচ্ছে সামনে কি বলো সামনের দিকে যাবে। যেমন হচ্ছে আমি যদি একটা ধারা লিখি a প্লাস এ আর প্লাস হচ্ছে এ আর স্কয়ার প্লাস হচ্ছে এ আর কিউব। দেখো এটা ধারা লিখলাম। এই ধারা দেখো তুমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তাহলে তুমি অনুপাতটা পাবা কত আর। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলে এখানে কত পাবা আর, এখানে অনুপাতটা কত পাবা আর। অনুপাত কিভাবে বের করে? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সবসময় হবে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড হচ্ছে প্রথম পদ। তো দেখো এখানে আমার দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে আমার এ আর এবং প্রথম পদ কত এ। তাহলে যদি ডিভাইড করি এ এ কাটা, তাহলে কত আসতেছে সাধারণ অনুপাতটা আর আসতেছে। দেখো আমি যদি সবগুলোর জন্য বের করি তাহলে আমি সাধারণ অনুপাতটা কত পাবো আর পাবো। যদি এইরকম সাধারণ সবগুলোর জন্য একটা সাধারণ অনুপাত মেনটেন করে সামনে যায়, এটাকে বলে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে আর সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করে। যদি আমরা এই দুইটা জিনিস জানি তাহলে একটা গুণোত্তর ধারার আমরা যে কোনো পদ বের করতে পারবো। কারণ গুণোত্তর ধারার n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে, গুণোত্তর ধারার n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমার একটা গুণোত্তর ধারার n তম পদ বের করার ফর্মুলা। আচ্ছা, আশা করি সমান্তর ধারা গুণোত্তর ধারা জিনিসটা কি বুঝতে পারছো। চলো আমরা সামনের স্লাইডে যাই। এবার হচ্ছে অসীম ধারা আর সসীম ধারা। অসীম ধারা, দেখো অসীম ধারা মানে কি, যেই ধারা হচ্ছে কি পদ সংখ্যা গণনা করা যায় না, যা আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না এখানে কয়টা পদ আছে, পদ সংখ্যা গণনা করা যায় না। আর সসীম ধারা কি, যে পদ সংখ্যা গণনা করা যায়, যে কয়টা পদ আছে আমরা বলতে পারবো পদ সংখ্যা গণনা করা যায়। এখানে আমি বলতে পারবো সসীম ধারা যে কয়টা পদ আছে, আর অসীম ধারা হচ্ছে আমি বলতে পারবো না যে কয়টা পদ আছে। তাহলে আমি আগের এক্সাম্পলটাই দেখি, 2 + 4 + 6 + 8। দেখো এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা বলতে পারবো এটার পদ সংখ্যা কত, পদ সংখ্যা 4। আর দেখো অসীম ধারা কি, যেটার পদ সংখ্যা গণনা করা যায় না। আমি একটা एग्जांपल দেখি, আমি যদি বলি 2 4 + 6 + 8 +
এখানে দেখো এখানে কয়টা পদ আছে আমি কি বলতে পারবো? আমি বলছি 8 এর পর অসীম পর্যন্ত চলতেছে, এটার পদ সংখ্যা কি আমরা বলতে পারবো? না, বলতে পারবো না, এটার পদ সংখ্যা গণনা করা যাবে না। তাহলে সসীম দ্বারা আর অসীম দ্বারা বুঝতে পারছো? সসীম দ্বারা হচ্ছে কি যেটার পদ সংখ্যা গণনা করা যায় এটা হচ্ছে সসীম দ্বারা, আর অসীম দ্বারা হচ্ছে কি যেটার পদ সংখ্যা গণনা করা যায় না এটা হচ্ছে অসীম দ্বারা। আচ্ছা, এই দুটো জিনিস বুঝলে চলো আমরা সামনের স্লাইডে যাই। এবার দেখো আরেকটা কি বললাম যে গুণোত্তর ধারার nতম পদ এবং nতম পদের সমষ্টি বের করার ফর্মুলা। এখানে দেখো এখানে আমার গুণোত্তর ধারা তো বুঝছোই, এখানে গুণোত্তর ধারার প্রথম পদটা কত দেওয়া আছে? a। এবং দেখো আমরা সাধারণ অনুপাতকে কি দিয়ে প্রকাশ করে? r দিয়ে। বলছিলাম সাধারণ অনুপাতটা বের করি, অনুপাত সাধারণ অনুপাতকে r দিয়ে প্রকাশ করে। সাধারণ অনুপাত বের করার ফর্মুলাটা কি? দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো আমরা বা যে কোনোটা পরবর্তী পদ ডিভাইডেড বাই হচ্ছে পূর্ববর্তী পদ, পরবর্তী পদ ডিভাইডেড বাই হচ্ছে পূর্ববর্তী পদ, আমরা এই দুইটার মধ্যে নেই। তাহলে আমার পরবর্তী পদ কোনটা? a r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ কোনটা? a r। এখান থেকে করলে a a কাটা আর r স্কয়ার r কাটাকাটি করলে জাস্ট কত থাকতেছে? r থাকতেছে। তাহলে আমার সাধারণ অনুপাতটা কি আসলো? আমরা বের করে ফেললাম r। এবার হচ্ছে আমি যদি প্রথম পদ জানি আর সাধারণ অনুপাত জানি তাহলে আমরা এটার nতম পদ বের করতে পারবো। nতম পদ বের করার ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এবার আমরা যদি একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ জানি, সাধারণ অনুপাতটা জানি, আমি যে কোনো পদ বের করতে পারবো। 10তম পদ বলো 11তম পদ বলো, জাস্ট n এর ভ্যালুটা বসাই দেবো। 10তম পদ বললে n এর ভ্যালু 10, 11তম পদ বললে n এর ভ্যালু 11, আর 20তম পদ বললে 20, জাস্ট n এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারছো যে গুণোত্তর ধারার nতম পদটা কিভাবে বের করবো। এবার আসি nতম পদের সমষ্টিটা আমরা কিভাবে বের করবো। গুণোত্তর ধারা ধর একটা সসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, ওই গুণোত্তর ধারার আমরা nতম পদটা কিভাবে বের করবো? ফার্স্ট আমরা r এর ভ্যালুটা বের করবো, সাধারণ অনুপাত r। যদি হচ্ছে গুণোত্তর ধারার nতম পদের সমষ্টি বের করার দুইটা ফর্মুলা, যদি r এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে বড় হয় তাহলে একটা ফর্মুলা, আর এটা হচ্ছে যদি r এর ভ্যালুটা লেস দ্যান 1 হয় তখন একটা ফর্মুলা। তো গুণোত্তর ধারার nতম পদের হচ্ছে সমষ্টি বের করার তখন ফর্মুলাটা হবে, দেখো এখানে কে বড়? rটা বড়। ফার্স্টে লিখবো a, তারপর একটা ব্র্যাকেট দিব a। দেখো r যেহেতু বড় তাই হবে কি r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি r মাইনাস 1। এটা হচ্ছে একটা সসীম গুণোত্তর ধারার nতম পদ এর সমষ্টি বের করার ফর্মুলা। দেখো nতম পদের সমষ্টি তাই আমরা SN দিয়ে প্রকাশ করছি, আর প্রথম পদ হচ্ছে a, আর যেহেতু এখানে r এর ভ্যালুটা বড় তাই হচ্ছে কি r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1। এবার দেখো এই nতম পদের সমষ্টি যখন হচ্ছে আমার r এর ভ্যালুটা লেস দ্যান 1 হবে তখন কি হবে? a ইনটু, এবার দেখো এবার কি বড়? r বড় না 1 বড়? অবশ্যই 1 বড়, যেহেতু বলছি r এর ভ্যালুটা লেস দ্যান 1, তাহলে হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r। তাহলে আমরা যে গুণোত্তর ধারার nতম পদ বের করার যে দুইটা ফর্মুলা, ওই দুইটা ফর্মুলা হচ্ছে কি জেনে গেলাম। কখন কোনটা হবে? যখন r এর ভ্যালু 1 থেকে বড় হবে তখন এটা হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1, আর যখন r এর ভ্যালুটা 1 থেকে ছোট হবে তখন হবে কি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r। তাহলে আশা করি nতম পদ কিভাবে বের করব, nতম পদের সমষ্টি কিভাবে বের করব এই জিনিসটা বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার দেখো এর আগে আমি হচ্ছে কি সসীম গুণোত্তর ধারা দিচ্ছে, মানে হচ্ছে আমি পদ সংখ্যা গণনা করতে পারতাম, কিন্তু এখানে দেখো এখানে আমি কি কোথাও পদ সংখ্যা বলে দিছে যে 10তম পদ বা 12তম পদ বা n এর ভ্যালু দেওয়া আছে? না, এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা। তো অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার জন্য অসীম গুণোত্তর ধারার সমষ্টিকে বলা হচ্ছে কি অসীমতক সমষ্টি। এই সমষ্টিকে বলা অসীমতক সমষ্টি। এই যে গুণোত্তর ধারা দেওয়া আছে এটা প্রথম পদটা তো আমরা জানি a, এ হচ্ছে আমার কি প্রথম পদ, আর এখানে সাধারণ অনুপাতটা হবে কত? সাধারণ অনুপাত হবে r অনুপাত r। এবার দেখো এটার পদ সংখ্যা তো আমরা গণনা করতে পারি না, এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারার। এই অসীম গুণোত্তর ধারার সমষ্টিকে বলে অসীমতক সমষ্টি। এই অসীমতক সমষ্টির থাকার শর্ত হচ্ছে যখন r এর ভ্যালুটা -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে। অসীমতক সমষ্টিকে আমরা অসীমতক
সমষ্টি, অসীমতক সমষ্টিকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। এই এস ইনফিনিটি থাকার শর্ত হবে যখন হচ্ছে কি, কখন থাকবে, যখন আর এর ভ্যালুটা হচ্ছে আমার মানে সাধারণ অনুপাতটার ভ্যালু আমার -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। এই রেঞ্জটার মধ্যে যখনই থাকবে তখনই একটা ধারার অসীমতক সমষ্টি আমার থাকবে। তো একটা অসীম গুণিতক ধারার অসীমতক সমষ্টি থাকবে, কিন্তু যখন এর বাইরে থাকবে তখন হচ্ছে আমার ওই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আর অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা, অসীমতক সমষ্টি এস ইনফিনিটি বের করার ফর্মুলা হচ্ছে a/1 - r। এটা হচ্ছে ফর্মুলা a/1 - r। এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদ। আর আরটা কি আমার অনুপাত, সাধারণ অনুপাত। আবার বলতেছি, একটা অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে তখনই যখন হচ্ছে আমার আর এর ভ্যালুটা -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে, মানে এই রেঞ্জের মাঝখানে থাকবে। আর অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে a/1 - r। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে একটা ধারা দেওয়া আছে এবং বলছে যে এই ধারাটা হচ্ছে কি যোগফল বের করতে, কিন্তু এই ধারাটা হচ্ছে একদম ধারার ফরম্যাটে নাই, আমাকে হচ্ছে এটাকে একটা ধারার মতো বানাতে হবে। দেখো কিভাবে, আমরা যদি এখানে আরটা বের করি, দেখো এই চ্যাপ্টারে নরমালি আমার সমান্তর ধারা নিয়ে কথাবার্তা নাই, আর মেনলি হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে কথাবার্তা। তো হচ্ছে দেখো এখানে যদি আমি আরটা বের করি, তাহলে আর বের করলে আর হচ্ছে কি পরবর্তী পদ ডিভাইডেড হচ্ছে পূর্ববর্তী পদ, তাহলে 77 ডিভাইডেড হচ্ছে 7, এখান থেকে আমি কত পাবো 11। কিন্তু পরের ক্ষেত্রে যদি আরটা বের করি তাহলে হচ্ছে পরবর্তী পদ হিসাবে এটা নিলাম 777, আর পূর্ববর্তী পদ হচ্ছে কত 77, এখান থেকে পাবো আমরা 111। দেখো তাহলে কি আমার আরটা সেম হচ্ছে, সাধারণ অনুপাতটা সেম হচ্ছে, হচ্ছে না। এজন্য হচ্ছে এটা আমার কি গুণোত্তর ধারার ফরম্যাটে দেওয়া নাই, আমাকে এটাকে গুণোত্তর ধারার ফরম্যাটে বানাতে হবে। কিভাবে বানাবো দেখো, আমি লিখলাম আমার কাছে যে ধারাটা দেওয়া আছে, আমরা এখান থেকে 7 কমন নিলাম ফার্স্টে একটা গুণোত্তর ধারা বানানোর জন্য। তো 7 কমন দিলে এখানে কি থাকবে 1 প্লাস পরেরটা থাকবে 11 প্লাস পরেরটা থাকবে 111 প্লাস ডট ডট কত পর্যন্ত চলতে থাকবে, n পর্যন্ত চলতে থাকবে। তাহলে n তম পদ পর্যন্ত লিখি, n তম পদ পর্যন্ত লিখলাম না। এবার দেখো এটা কি একটা গুণোত্তর ধারা হয়েছে। তুমি যদি সাধারণ অনুপাতটা বের করো এটা, তাহলে দেখবে যে এটা একটা দুইটা অনুপাত সেম হইতেছে না, মানে সাধারণ অনুপাত আমরা পাইতেছি না, একটা গুণোত্তর ধারা এখনো পাইতেছি না। তো আমরা কি করলাম দেখো, আচ্ছা নিচে একটা 9 দিলাম আর উপরে 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে 99 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট কতটুকু পর্যন্ত চলতে থাকবে, আমার n তম পদ পর্যন্ত চলতে থাকলো, n তম পদ লিখলাম। এবার দেখো, এবার এটা করলে দেখবা যে এটা হচ্ছে আমার একটা কি গুণোত্তর ধারা ফরম্যাটে হচ্ছে না, তো সাধারণ অনুপাতটা সেম আসতেছে না। তো আমরা কি করব পরের লাইনে দেখো 7 ডিভাইডেড হচ্ছে 9 নিলাম, আর এই যে আমার কত 9 কে লিখতে পারি না আমি 10 - 1 প্লাস 99 কে লিখতে পারি কি আমার 100 বা 10 স্কয়ার মাইনাস 1 প্লাস এই যে 999 কে আমি লিখতে পারি কি বলতো 1000 মাইনাস 1, তো 1000 টা আমরা লিখতে পারি না 10 কিউব মাইনাস 1 প্লাস ডট ডট এটা কতটুকু পর্যন্ত চলতে থাকবে, n তম পদ পর্যন্ত চলতে থাকবে, আমি কমা দিয়ে দিলাম। ওকে, এবার দেখো 7/9 আমি একটু আলাদা করে লিখলাম। এর ভিতরে দেখো, ভিতরে আমি এখান থেকে লিখলাম 10 প্লাস পরেরটাকে লিখলাম 10 স্কয়ার প্লাস পরেরটাকে লিখলাম 10 কিউব প্লাস ডট 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 কতটুকু পর্যন্ত চলতে থাকবে 10 টু দি পাওয়ার n পর্যন্ত চলতে থাকবে। বুঝতে পারছো? আর দেখো এখানে প্রত্যেকটা এখান থেকে একটা -1 পাচ্ছি, এখান থেকে একটা -1 পাচ্ছি, এখান থেকে একটা -1 পাচ্ছি। দেখো একটা পদ থেকে একটা -1 পাচ্ছি, দুইটা পদ থেকে দুইটা -1 পাবো, তিনটা পদ থেকে তিনটা -1 পাবো। তো আমি জাস্ট একটু লিখতেছি, মাইনাসটা কমন দিলাম আর জাস্ট 1 গুলো এড হচ্ছে, তো 1 প্লাস 1 প্লাস 1 কতটুকু পর্যন্ত চলতে থাকবে, n পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। দেখো এই যে ভিতরে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটা এখন আমার একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। এটা যদি সাধারণ অনুপাত তুমি বের করো তাহলে কত পাবা 10 পাবা।
তাহলে দেখো এই গুণোত্তর ধারা হয়ে গেছে, এটা সাধারণ অনুপাতটা 10 পাবো। তো আমি সাধারণ অনুপাতটা সাইডে বের করতেছি। সাধারণ অনুপাত আমরা কি দিয়ে প্রকাশ করি? r দিয়ে প্রকাশ করি। তো r ইকুয়ালস টু আমি বলছি কি দ্বিতীয় পদ ডিভাইডেড হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদটা কত? 10 স্কয়ার ডিভাইডেড হচ্ছে 10। এখান থেকে সাধারণ অনুপাতটা কত পাবো? 10 পাবো। এবার দেখো r এর ভ্যালুটা কি 1 থেকে বড় না ছোট? অবশ্যই 1 থেকে বড়। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি গ্রেটার দ্যান 1। r এর ভ্যালু r গ্রেটার দ্যান 1। তাহলে হচ্ছে আমরা সমষ্টি বের করার একটা ফর্মুলা করব। আর এটা কি সসীম দ্বারা না অসীম দ্বারা? অবশ্যই একটা সসীম দ্বারা, কারণ পদের সংখ্যা হচ্ছে আমার কাছে লিমিটেড, বলে দিছে 10 টু দি পাওয়ার n পর্যন্ত। তাহলে হচ্ছে এটা একটা সসীম গুণিতক দ্বারা। সসীম গুণিতক দ্বারা n তম পদ বের করার সমষ্টি হচ্ছে কি আমরা জানি s/n। সমষ্টি হচ্ছে কি sn ইকুয়ালস টু হচ্ছে, এবার দেখো a ইনটু কি r এর ভ্যালুটা যেহেতু বড় তাই হচ্ছে কি r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে r মাইনাস 1। তাহলে আমরা বের করি a কত আমার প্রথম পদ 10, তারপর একটা ব্র্যাকেট দিলাম r। সাধারণ অনুপাতটা আমি কত পাইছি? সাধারণ অনুপাতটা 10 পাইছি। তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো? নিচে কি r মাইনাস 1। r মাইনাস 1 মানে কত? 10 মাইনাস 1। এই জিনিসটা বুঝতে পারছো? ক্লাস ডট দেখো এখানে একটা পদ থেকে একটা এক পাচ্ছি, দুইটা পদ থেকে একটা আরেকটা এক পাচ্ছি মানে কত? 2 পাচ্ছি। তিনটা পদ থেকে আর একটা এক পাচ্ছি মানে কত? 3 পাচ্ছি। তাহলে n তম পদ থেকে কত পর্যন্ত পাবো? n পর্যন্ত পাবো। আমি লিখলাম মাইনাস n। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখান থেকে জাস্ট আমি পরবর্তী লাইনে কি করব? জাস্ট আমি এদিকে একটা লাইন ড্র করে দেখাচ্ছি। দেখো এখান থেকে আমার কি এই জিনিসটা আমার পুরোটা এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এটার সাথেও মাল্টিপ্লাই হচ্ছে। আমি একটু সংক্ষেপে লিখি, 7/n। আর এখানে হচ্ছে কত? 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 10 টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস n। যাই হচ্ছে না, আচ্ছা একটু মুছে লিখতেছি, দুই একটা লাইন মুছতেছি উপর থেকে। এবার দেখো তাহলে আমার বাইরে কি থাকতেছে 7/n, আর ভিতরে কি থাকতেছে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর হচ্ছে নিচে কত? দেখো 10 মাইনাস 1 কত? 9, আর হচ্ছে মাইনাস কি n, এতটুকু। এবার দেখো 7/n হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই, এটার সাথে মাল্টিপ্লাই। তো আমি এটাকে লিখতে পারি সহজে। দেখো 7 আর 10 মাল্টিপ্লাই করলে কত? 70। আর 9 আর 9 মাল্টিপ্লাই করলে কত? 81। 81 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আবার দেখো 7/9 এটার সাথে মাল্টিপ্লাই, তো হচ্ছে মাইনাস 7 আর n মাল্টিপ্লাই 7n, নিচে হচ্ছে কত? 9। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। খুব সহজ একটা ম্যাথ। প্রথমে হচ্ছে আমার যে সিরিয়ালটা দেওয়া ছিল ওইটা হচ্ছে আমার গুণোত্তর দ্বারা হইতেছিল না, এই জন্য হচ্ছে আমরা এত কিছু করে এটাকে একটা গুণোত্তর দ্বারা ফর্মেটে আনলাম। তারপর জাস্ট আমরা সমষ্টি বের করার ফর্মুলাটা ইউজ করে দিলাম। যেহেতু এখানে আর এর ভ্যালুটা 1 থেকে বড় 10 ছিল, তাই আমরা হচ্ছে যদি আর এর ভ্যালুটা 1 থেকে বড় হলে যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা ইউজ করলাম। আচ্ছা যাক, আমরা পরবর্তী মেথডে। এবার দেখো আমার বলছে কি x এর উপর কি শর্ত আরোপ করলে এই অসীম দ্বারার অসীমতক সমষ্টি থাকবে। তো একটা দ্বারার অসীমতক সমষ্টি কখন থাকে বলো তো? যখন হচ্ছে আমার r এর ভ্যালুটা -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে, তখনই হচ্ছে আমার অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা আমরা দেখি, প্রথমে আমার প্রথম পদটা কত দেওয়া আছে? 1/x + 1। তারপরে দেখো আমি সাধারণ অনুপাতটা বের করি। সাধারণ অনুপাতকে কি দিয়ে প্রকাশ করি? r দিয়ে। সাধারণ অনুপাত বের করার ফর্মুলা কি? আমার দ্বিতীয় পদ ডিভাইডেড হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদটা আমার কত? 1/x + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই প্রথম পদটা কত? 1/x + 1। এবার দেখো আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে উপরে কত থাকতেছে? 1/x + 1 হোল স্কয়ার। এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। আর দেখো এই ভাগ চিহ্নটা আমি উল্টায় কি দিলাম? গুণ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন পরিবর্তে। তাহলে হচ্ছে আমার এই ফ্র্যাকশনটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টায় গেলে x + 1 কোথায় যাবে?
উপরে যাবে, আর ওয়ানটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এবার দেখো আমি যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে এখানে কি থাকবে, নিচে জাস্ট একটা x প্লাস ওয়ান, তাহলে আমার সাধারণ অনুপাতটা আসতেছে 1/x প্লাস ওয়ান। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম, মানে r এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমার অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে কি, আমার r এর ভ্যালুটা হচ্ছে কি, আমার -1 থেকে বড় হওয়া লাগবে। তো আমি এই পাশে করি, আমার -1 গ্রেটার দেন r, মানে r এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় হওয়া লাগবে। আচ্ছা একটু উপরে লিখি, -1 গ্রেটার দেন r, r এর ভ্যালুটা হচ্ছে আমার -1 থেকে বড় হওয়া লাগবে। তো -1, r এর ভ্যালু কত পেলাম আমি, 1/x প্লাস 1, জাস্ট r এর ভ্যালুটা বসাই দিলাম। এবার হচ্ছে কি ফার্স্টে আমি বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ মানে হচ্ছে কি নিচেরটা উপরে নাও, উপরটা নিচে নাও, এটাকে বলে বিপরীতকরণ। তাহলে করলে আমি এখানে পাবো -1। আর আরেকটা জিনিস হচ্ছে কি, অসমতার সম্বন্ধ হচ্ছে তোমরা চ্যাপ্টার 6 এ পড়ছো, যখন হচ্ছে আমরা বিপরীতকরণ করি তখন হচ্ছে অসমতার দিকটা পরিবর্তন হয়ে যায়, মানে দিকটা পাল্টে যায়। তাহলে হচ্ছে আগে এরকম ছিল, এবার এরকম হয়ে যাবে। তাহলে হচ্ছে কত থাকতেছে, x প্লাস 1। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমার এই প্লাস 1 এর ভ্যালুটা এই পাশে চলে আসবে। তাহলে হচ্ছে আমার হচ্ছে কি, মাইনাস প্লাস 1 এই পাশে আসলে কি হয়, -1 -1 মিলে হচ্ছে -2, মানে হচ্ছে কি x লেস দ্যান -2। এটা আমরা এরকম ভাবে লিখতে পারি, x লেস দ্যান -2, মানে আমার r এর ভ্যালু এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে কখন, যখন হচ্ছে x এর ভ্যালু -2 থেকে বড় হবে। আমাদের আরেকটা কন্ডিশন আছে, আমরা এই পাশে আরেকটা কন্ডিশন লিখি, যখন হচ্ছে r এর ভ্যালুটা হচ্ছে কি লেস দ্যান 1 হবে। তার কত পেলাম আমরা, 1/x প্লাস 1 লেস দ্যান 1। এবার দেখো বিপরীতকরণ করলে বলছি অসমতার দিকটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বিপরীতকরণ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। x প্লাস 1 গ্রেটার দেন 1, এখান থেকে আমরা করলে পাবো x এর গ্রেটার দেন হচ্ছে 0। এর মানে কি, আমার হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যখন হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কি হবে, 0 থেকে বড় হবে এবং -2 থেকে কি হবে, ছোট হবে। 0 থেকে বড় হবে এবং -2 থেকে ছোট হবে, তখনই হচ্ছে আমার ধারাটার কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা এবার বলতে দিই, তাহলে আমার প্রথম পার্টটা শেষ, যে ধারাটার অসীমতক সমষ্টি কখন থাকবে, যখন হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে কি গ্রেটার দেন 0 হবে এবং হচ্ছে লেস দেন -2 হবে। এবার বলতে আমার সেই সমষ্টিটা নির্ণয় করতে, যে অসীমতক সমষ্টি, ওই অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এবার আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করি। অসীমতক সমষ্টি বা s ইনফিনিটি বের করার ফর্মুলা কি, a/1 - r। তাহলে জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। এর ভ্যালু কত পেয়েছি আমরা, এর ভ্যালু পাইছি 1/x প্লাস 1, আর r এর ভ্যালু কত পাইছি, 1 - 1/, r এর ভ্যালুটা আছে x প্লাস 1। এবার জাস্ট আমরা করলে কি পাবো পরের লাইনে, দেখো নিচে তো হচ্ছে 1/x প্লাস 1, এখানে x প্লাস 1 বসাবো গেলে এখানে কি থাকবে x, দেখো 1 এর নিচে কত 1, তো 1 দ্বারা x প্লাস 1 কে ডিভাইড করলে কত থাকবে, x প্লাস 1, আর x প্লাস 1 দ্বারা আবার 1 কে মাল্টিপ্লাই করলে x প্লাস 1, তো আলটিমেটলি আসছে x প্লাস 1। আবার দেখো তারপর হচ্ছে কি মাইনাস, এবার দেখো x প্লাস 1 দিয়ে আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি হর দিয়ে ভাগ, তো x প্লাস 1 দিয়ে x প্লাস 1 কে ডিভাইড করলে কত থাকবে 1, 1 দিয়ে উপরটাকে মাল্টিপ্লাই করলে 1 কে মাল্টিপ্লাই করলে 1 এ আসবে, প্লাস 1 মাইনাস 1 কাটা। তাহলে এখান থেকে আর কি থাকতেছে, এখান থেকে আমার থাকতেছে 1/x প্লাস 1। আর দেখো এই ভাগ চিহ্নটাকে আমি কি করলাম, গুণ চিহ্ন দিলাম, তাই হচ্ছে আমার নিচেরটা যাবে কোথায়, উপরে, আর উপরেরটা যাবে কোথায়, নিচে। তাহলে দেখো x প্লাস 1টা আমার কোথায় যাবে, উপরে, আর নিচে আসবে আমার কোনটা, এই যে প্লাস 1 আর মাইনাস 1 কাটা চলে গেছে, এখানে জাস্ট কি থাকতেছে, x থাকতেছে। তো দেখো x প্লাস 1 কাটা, তাহলে এখান থেকে জাস্ট কি থাকতেছে 1/x। তাহলে হচ্ছে আমার ধারাটার অসীমতক সমষ্টি বের হয়ে গেল, ধারাটার অসীমতক সমষ্টি কত, 1/x। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো ম্যাথটা দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে প্রথমে ধারাটার উপর কি শর্ত অ্যাপ্লাই করলে হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে সেটা আমরা দেখলাম, এবং হচ্ছে সেই সমষ্টিটা মানে অসীমতক সমষ্টিটা বের করতে, তো অসীমতক সমষ্টিটা দেখলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা হচ্ছে টেস্ট পেপার খুলে দেখবে যে প্রত্যেকটা বোর্ডের শেষে এই ম্যাথটা দেয়, আর খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই চ্যাপ্টারে একদম আসার মতো একটা ম্যাথ। আচ্ছা এবার দেখো আমাকে বলতে এই পৌনঃপুনিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে। তো এই পৌনঃপুনিক ভগ্নাংশ, পৌনঃপুনিক চিহ্নটা আমি এখানে পৌনঃপুনিক চিহ্নটা দেওয়া হয় নাই। পৌনঃপুনিক জিনিসটা কি, মানে পৌনঃপুনিক মানে হচ্ছে পুনরাবৃত্তি, একটা নাম্বারের পুনরাবৃত্তি। তুমি যদি হচ্ছে ক্যালকুলেটরে এই জিনিসটা, এই ভ্যালুটা ইনপুট করো বা হচ্ছে যদি দাও, তাহলে এই পৌনঃপুনিক মানে হচ্ছে এখানে কি কি আসবে জানো, 1.231 231 231 231 এরকম করে চলতেই থাকবে,
এই 2 3 1 আসতেই থাকবে। তো এই জিনিসটা এটাকে বলা হচ্ছে কি পৌনঃপুনিক, এটা হচ্ছে পৌনঃপুনিকের কাজ। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য কিছু স্টেপ অবলম্বন করবো, দেখি ওই স্টেপগুলো কি। ফার্স্টে দেখি এটাকে আমি 1টাকে একটু আলাদা করে নিলাম। 1 প্লাস তাহলে কত আসতেছে 1 প্লাস 0.231 পৌনঃপুনিক, মানে কি 0.231 0.231 এরকম ভাবে আসবে। তো দেখো 1টাকে আমি একটু আলাদা করে লিখলাম। 1 প্লাস এই পৌনঃপুনিকগুলো এরকম ভাবে লেখা হয়। দেখো এটা প্রথম পদটা হবে 0.231 প্লাস দেখো আমি কয়টা নিয়ে নিলাম, 3টা নিয়ে নিয়েছি। তো 3টার জন্য আমার 3টা জিরো বসবে। তো পরের পদটা হবে প্লাস 0. দেখো এখানে 3টা নিয়ে নিয়েছি তাই 3টা জিরো, তারপর আবার 231 বসবে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো। দেখো এবার আমি কয়টা পদ দিচ্ছি 6টা, তাহলে পরের পদটাতে আমার 6টা জিরো বসানো লাগবে। তাহলে 0.000 6টা জিরো বসালাম, আবার কত বসবে 231, এরকম ভাবে চলতেই থাকবে জিনিসটা। আচ্ছা তো দেখো এই যে আমার জিনিসটা ভিতরের জিনিসটা দেখো, ভিতরের জিনিসটা এখন আমার একটা গুণোত্তর ধারা ফর্মেটে চলে আসছে। যেমন হচ্ছে 1 তো আমার বাইরেই, এটা হচ্ছে আমার প্রথম পদ আর এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার প্রথম পদ আর এটা হচ্ছে আমার কি আর এর ভ্যালু। দেখো এটা হচ্ছে আমার প্রথম পদ আর এটা হচ্ছে আমার কি এরকম একটা গুণোত্তর ধারা চলে আসলো। আর এই দেখো এই গুণোত্তর ধারাটা কি সসীম গুণোত্তর ধারা নাকি অসীম গুণোত্তর ধারা? অবশ্যই অসীম গুণোত্তর ধারা, কারণ এটা চলতেছে, এটা চলতেই থাকবে, একটা সংখ্যারই পুনরাবৃত্তি। বারবারই তো বললাম পুনরাবৃত্তি মানে হচ্ছে একটা সংখ্যারই কি পুনরাবৃত্তি। তো এটার প্রথম পদটা কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমার প্রথম পদ এ। সাধারণ অনুপাতটা আমরা বের করি এই পাশে। সাধারণ অনুপাতটা হচ্ছে কি আমার দ্বিতীয় পদ ডিভাইডেড হচ্ছে প্রথম পদ। তাহলে আমার দ্বিতীয় পদ কত 0.00231 ডিভাইডেড হচ্ছে কত 0.231। এখান থেকে যদি আমি করি ক্যালকুলেটর করি, আমি ডিভাইড করি 0.00231 ডিভাইডেড হচ্ছে 0.231। এখান থেকে আমি করলে পাবো 0.001। দেখো 0.001 এই ভ্যালুটা কি অসীমতক থাকার সমষ্টি থাকার শর্ত হচ্ছে কি আমার যদি আর এর ভ্যালুটা -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়। দেখো এই ভ্যালুটা কিন্তু আমার -1 থেকে বড় এবং +1 এর থেকে ছোট, মানে কি আমার এই ধারাটা তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এই যে ধারাটা এই ধারাটা আমার কি অসীমতক সমষ্টি থাকবে, মানে s ইনফিনিটি থাকবে। এবার আমরা এই ধারাটার s ইনফিনিটি বের করি। তো s ইনফিনিটি বের করার ফর্মুলা কি আমরা আরেকটু আগে বলছি, s ইনফিনিটি বের করার ফর্মুলা হচ্ছে a/1 - r। তাহলে এর ভ্যালুটা বসায় দাও। এর ভ্যালুটা কত প্রথম পদ 0.231 আর 1 প্লাস আর এর ভ্যালু কত পেয়েছি 0.001। জাস্ট আমি এবার অসীমতক সমষ্টিটা বের করি 0.231 ডিভাইডেড বাই 1 সরি a/1 - r, জাস্ট এখানে মাইনাস হবে a/, তাহলে এর ভ্যালু কত 0.231 আর 1 - r 1 এর ভ্যালু বসালাম মাইনাস আর এর ভ্যালু কত 0.001। তাহলে আমরা অসীমতক সমষ্টিটা বের করি 0.001। তাহলে আমার কত আসছে 0.231। দেখো এটা তো আমার এতটুকুর জন্য 0.231, এটার জন্য আমি অসীমতক সমষ্টিটা বের করছি। এর সাথে আমার কত আছে 1 আছে প্লাস, তাহলে আমি এটার সাথে 1 প্লাস করে দেই 0.231। তাহলে আমার কত আসবে 1.231। তাহলে আমার এই ধারাটাকে এখন দেখো দশমিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এটাই হচ্ছে আমার এই একটা পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে বের করার ফর্মুলা। আচ্ছা তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এই ম্যাথটাতে কি বলছে, একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি। ক্রমিক জিনিসটা মানে কি, ধরো 1 1 এর পরে কত 2 2 এর পরে কত 3 এরকম সিরিয়ালি, এই জিনিসটাকে বলে ক্রমিক। আচ্ছা ক্রমিক পদের সমষ্টি হচ্ছে কত 24 সমস্ত 4/5 এবং গুণফল হচ্ছে 64। প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা বের করতে বলছে। দেখো আমার কি বের করতে বলছে, প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। দেখো আমার কয়টা জিনিস আননোন 2টা, তাহলে আমার ইকুয়েশন লাগবে কয়টা 2টা।
তো ফার্স্টে আমরা প্রশ্নটার দিকে খুব ভালোভাবে তাকাই। আমার যেহেতু দুইটা পদ মানে দুইটা জিনিস আননোন, আমার ইকুয়েশন লাগবে দুইটা, কিন্তু আমি দেখো আমি একটা গুণিতক ধারা লিখলাম। ধরেন প্রথম দুইটা কমন পদ নেই, a প্লাস হচ্ছে এ আর প্লাস হচ্ছে কি এ আর স্কয়ার। দেখো আচ্ছা গুণফল নেই, যেহেতু ফার্স্ট আমার গুণফল চাইছে, তাহলে আমি নিলাম a ইনটু এ আর ইনটু এ আর স্কয়ার। গুণফল কত দেওয়া আছে 64 বা 64। দেখো এইখান থেকে কি কোনোভাবে আমার যে একটা চলক মুক্ত হইতেছে, যে আমার জাস্ট এর ভ্যালু চলে আসতেছে, পরে এটা আমি এটা আবার আরেকটা ইকুয়েশনে বসাই দিয়ে আমার জাস্ট আর এর ভ্যালুটা নিয়ে আসবো, এরকম ভাবে কি হচ্ছে না? এই জিনিসটা করলে আমার আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো আমরা কি করবো, একটু চালাকি করবো এখানে। চালাকিটা কি, আমি প্রথম পদটাকে ধরবো a বাই আর, দ্বিতীয় পদটাকে ধরবো a, এবং তৃতীয় পদটাকে ধরবো এ আর। দেখো এই চালাকিটা কেন করছি, এবার বলছে আমাকে তিনটা ক্রমিক পদের গুণফল। তো আমরা বের করি তিনটা ক্রমিক পদ, প্রথম পদটা কত এ আর, দ্বিতীয় পদটা কত এ, এবং তৃতীয় পদটা কত প্রথম পদটা হচ্ছে এ বাই আর, দ্বিতীয় পদটা হচ্ছে এ, এবং তৃতীয় পদটা হচ্ছে কত এ আর। তিনটা ক্রমিক পদের গুণফল কত বলছে 64। দেখো আমি প্রথম শর্ত মতো এটা লিখলাম। এবার দেখো আমার এ আর এ আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার জাস্ট কি থাকতেছে a ইনটু এ, মানে হচ্ছে কি a কিউব। তাহলে a কিউব ইকুয়ালস টু আমার আসতেছে কত 64। তাহলে a কিউব বা 4 কিউব হচ্ছে কত 64। তাহলে আমার কি a ইকুয়াল টু আমার কত আসতেছে 4। দেখো আমার সহজে এখান থেকে জাস্ট a চলে আসলো। তো এর ভ্যালু যেহেতু আমার তো একটা বের করে ফেলছে, আমার প্রথম পদটা বের করতে বলছে, জাস্ট আমি প্রথম পদটা বের করে ফেলছি। প্রথম পদটা কত 4। এবার জাস্ট প্রথম পদের ভ্যালুটা আমরা আরেকটা ইকুয়েশন বলে দিয়েছে, বলছে যোগফল। যোগফলে বসাই দিলে আমি আরেকটা পদ পেয়ে যাবো। তো দেখি a ইকুয়াল টু কত পেলাম 4, এটা এই পাশে লিখে রাখো। এবার দেখো আমার তিনটা ক্রমিক পদের যোগফল কত বলছে 24 সমস্ত কত 4 ভাগ 5 ভাগের 4। আচ্ছা তো দেখি প্রথম পদটা আমি কত নিছি a বাই r, প্লাস দ্বিতীয় পদটা কত নিছি a, প্লাস আমার তৃতীয় পদটা কত a r। এটাই কষ্ট কত দেওয়া আছে 24 সমস্ত 5 ভাগের 4। আচ্ছা এইটা করলে আমার কত আসে দেখি তো, 24 সমস্ত এটাকে আমরা দশমিকে নিলে 24 ইনটু 5, 124 ডিভাইডেড বাই 5। তোমার উপর আসে 124 ডিভাইডেড বাই 5। দেখো আর আমি এর ভ্যালুগুলো তো জানি, তো আমি কি করি এখান থেকে এটাকে আমি কমন নিয়ে নিই। দেখো তিনটার মধ্যে এ আছে, অথবা কমন না নিলেও কিছুই হবে না, আমি জাস্ট এর ভ্যালুগুলো বসাই দিই। তো এর ভ্যালু কত 4 বাই r, প্লাস হচ্ছে এখানে এর ভ্যালু কত 4, প্লাস হচ্ছে এখানে কত 4 r ইকুয়াল টু কত 124 ডিভাইডেড হচ্ছে 5, সরি 124। এবার দেখো এবার হচ্ছে আর আমার কি হচ্ছে লসাগু হচ্ছে, তো আরটাকে আমি লসাগু নেই। তো হর দ্বারা ভাগ, ভাগ করলে এখানে 4 থাকবে, আর এখানে থাকবে আমার কি 4 r, আর এখানে আমার থাকবে 4 r স্কয়ার। আর ওই পাশে আমার কত 124 ডিভাইডেড হচ্ছে কত 5। তারপর দেখো এখান থেকে করতেছি। দেখো তাহলে হচ্ছে আমি কি করব আর গুণ করে দেব, ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই করলে এখানে কি থাকতেছে আমার 20 প্লাস 20r প্লাস হচ্ছে 20 r স্কয়ার। আর এই পাশে আমার কি থাকতেছে ইকুয়ালস টু, বা আমি একবার নিয়ে আসলাম এই পাশে মাইনাস 124r ইকুয়ালস টু কত থাকতেছে 0। এখান থেকে আমি যদি একটু সাদা লিখি তাহলে আমার থাকতেছে 20r স্কয়ার প্লাস, দেখো এখান থেকে তাহলে 124 থেকে 20 গেলে কত থাকে 96, মাইনাস 96r প্লাস হচ্ছে কত থাকতেছে 20 ইকুয়ালস টু কত থাকতেছে 0। এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে যদি সলভ করি 5 ইকুয়েশন 3 এর 20 এর মাইনাস 96 আর r হলো 20। তাহলে জাস্ট r এর ভ্যালুটা আমার আসতেছে 0.218, এইরকম একটা ভ্যালু চলে আসতেছে। দেখো আমার r এর ভ্যালুটা বের হয়ে গেল, a এর ভ্যালুটা বের হয়ে গেল। তাহলে আমার যে দুইটা জিনিস জানতে চাইছে, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত, দুইটা জিনিস বের হয়ে গেল। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো আজকের ক্লাসের এই চ্যাপ্টারে যেসব জিনিস যেসব ইম্পর্টেন্ট ম্যাথ আছে এমসিকিউ বা সিকিউর জন্য, আজকের ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করছি যে মোস্ট অফ দ্য ম্যাথগুলা কমপ্লিট করে দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাস দিব, তখন হচ্ছে আরো বিস্তারিত ভাবে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।